আসমা আক্তার। আসমা বয়স কত আনুমানিক? 24 বছর। 24-25 বছর। তো আমরা একেবারে শৈশব থেকে শুরু করি। ছোটবেলা আমি যতটুকু মনে আছে আমি খুব চঞ্চলা ছিলাম, যেরকম দুষ্টামি করতাম অনেক। তো হঠাৎ করেই আমাদের, কিন্তু বুঝতাম না, আমাদের ঘরে অভাব ছিল কিন্তু বুঝতে পারতাম না আচ্ছা অতটা। তো দেখা গেছে যে হঠাৎ করেই আমার আব্বা একদিন অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হয়ে যাওয়াতে তা আমাদের অঞ্চলে এখন মোটামুটি কাজ আছে কিন্তু আগে ছিল না। তখন আমার বাড়ি ঘরেরই একটা আমাদের বাড়ি হয় আর কি। তা আমার আব্বার চাচা হয়, তো উনি কাজ করে মাধবদী নামে একটা এলাকা আছে ওইখানে। তো ওইখানে কাজ করে দেখা তো একদিন আমাদের ঘরে খুবই অভাব টাননা লেগে যায়। তো আমার আব্বা একটু সুস্থ হয়, তখন উনি বলে যে তুই এইখানে থাকিস, কোনো কাজ ওইটা আমাদের নিজের বাড়ি ছিল আর কি তখন। তো বলে তাহলে তুই আমার সাথে চল, আমি গাজর লাগাই দিব, সপ্তাহে 1000-1200 টাকা পাবি। এটা কাকে বলে? আমার আব্বাকে বলে। আচ্ছা, তখন আপনি একেবারে ছোট, মানে শুনেছেন এই গল্পগুলা? আমার মনে আছে একটু একটু মনে আছে। আপনার ভাই বোনের মধ্যে আপনার পজিশন কি? আমি 2 নাম্বার। 2 নাম্বার। কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই বোন। হ্যাঁ, 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই। জি বলেন। তারপর ভাই সবার বড়। তখন আমি দেখি তো আমার আব্বা ওখানে যায়। ওখানে যাওয়ার পরে তো কিছুদিন পরেই চলে আসে, মানে সপ্তাহে আয় পরে বিল পাইলেই। তো হঠাৎ করেই আস্তে আস্তে আশাটা কমাই দিছে। আচ্ছা। আস্তে আস্তে আশাটা কমাই দেয়। তখন মা খালি ভাবে যে কোথায় এসে। তা আব্বা বলে যে তখন তো আর ফোন ছিল না। তা আব্বা বলে যে এরকম কাজ এসে হ্যান তেন এরকম বলে। তো মাও বিশ্বাস করে নাই। তো আগের মতন আর আব্বা আমাকে অনেকটা পছন্দ করতো মেয়ে হিসাবে, কিন্তু পরের থেকে অতটা বেশি টান নাই। যেমন আগে যেমন আয়া পড়তো, খালি হইতো যে তোরে ছাড়া ভাল লাগে না। তো হঠাৎ করেই এরকম করে। তো একদিন আমার আব্বা বলে যে চল তোর ফুপিদের বাসায় নিয়ে যায়। আমার ফুপি তখন পুরান ঢাকা থাকে, ওখানে চাকরি কর, মানে কেমন যেন একটা ব্যবসা করে আর কি। তো ওইখানে নাকি কাজ দিবে, অবাক টানা দেখা। আপনাকে বলে ফুপির কাছে নিয়ে যাবে? আমার মাকে বলে উনি কাজ করবে, আমাদেরকে ওইখানে রাখবে। ওকে। তা আমরা যাই, যাওয়ার পরে কয়দিন পরে উনি চলে যায়। মানে ওই জায়গাটাই চলে যায় আমার ওনার বোনের বাসায় দিয়া। আচ্ছা। তো আমার ফুপি 1 সপ্তাহ রাখে, তারপর আমার ফুপি আর রাখতে চায় না। তা আমরা আসবো বা কি ব্যাপার ট্যাপার বুঝে না আমার মা। তখন আমি ছোটই মোটামুটি। আমার আম্মা বলে যে তাইলে কি করবেন এখন, তাহলে একটা কাজ বিছরাই দেন। তখন একটা বাসায় কাজ বিছরাই দেয়। তো কাজ বিছরাই দেওয়ার পরে তো ওই বাসাটা আমার ভাই আর আমার মারে নেয়, যেহেতু আমি ছোট ছিলাম আমায় নেবে না। আচ্ছা। তো আমার ভাইয়েরে নেয়। তো আমি কোথায় থাকবো? তো আমি ওই বাসাটা আমার মা সারাদিন কাজ করে পেটে পাতে, কোনো টাকা নাই আর কি। তো আমি যাইলে ওই মহিলা খালি আমার মার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তো এক পর্যায়ে আমার মা রাগে বলে, আমি বলি মা আমার খিদা লাগছে। তো বলে যে খিদা লাগলে এখন আমার কাছে আসিস কেন, তোর বাপের কাছে যাইতে পারিস না? আমি কি করবো, যা মানুষের কাছ থেকে খুঁজা খাগা। তো আমি ট্রাই করছি, কিন্তু আমি কেউ মানে একটা রুটিও দেয় নাই। তারপরে ওখান থেকে বাসায় আসি। আসার একটু পরে রাস্তায় একটা মহিলা দেখি। ওই বাসাটা মনে হয় কয়তলা, 2 তলায় নাকি 3 তলা নাকি 4 তলা ছিল। আমার মায়ের জেনে আসছিল ওইটা 3 তলায় আসছিল। 2 তলায় এরকমেরই ওই লোকগুলো যে ব্যবসা করতো বাতের, ওই ব্যবসাটাই ওই বেটাও করে। তো ওই বাসায় একটা মহিলা কাজ করে। ওই মহিলাটা আমার দেখে প্রায় সময় সিঁড়িতে বসে থাকি। তো বলে যে তুমি কোন বাসায়? আমি কাজ করি না, আমার মা কাজ করে, আমার রাখে না। তো কয় যে তাহলে তুমি কি কাজ করবা? তুমি শুধু ভাত দিয়ে আসবা। তা আমি বলি যে কোথায়? কই যে এইখানেই। তো আমি খুশি হয়েছি যেহেতু উপরে আমার মা। তো আমি বলি হ্যাঁ, আমি মার কাছে বলি। তখন মারে ডাইকে আনছি। মারে ডাইকে আনার পরে মা বলে ও তো ছোট মানুষ, ও তো কোনো কাজ পারবে না। তো ওই লোকগুলো কইতেছে ও শুধু ভাত দিয়ে আসবো, যেহেতু ছোট এটা তো দেখতেই আছি। তার কিছুদিন পরে ওই মহিলাটা চলে যায়। আচ্ছা। ওই মহিলাটা যাওয়াতে আমার মা, আমার ভাই, আমরা সবাই এই জায়গায় থাকি। তো তখন আমরা ওই জায়গায় থাকি পেটে পাতে। আর কয় মাস আসছিলাম ওইটা মনে নেই। আচ্ছা। কয় মাস আসছিলাম জানি। তারপরে আমগরে পাঠায় দেয় ওই জায়গায়। আমার আব্বা আসা যাতায়াত করে। তো যাতায়াত করাতে মনে হয় ওইখান থেকে, আমার মনে হয় আর কি, ওইখান থেকে হয়তো বা আমার বোনটা হয়। বাসায় আসি, বাড়িতে আসি ঈদের মেয়েদে। এমনি তখন আমার আব্বা আনতে যায় নাই, আমার মা আমাদেরকে নিয়ে চলে এসেছে। আচ্ছা। তো
বাড়ি এসে শুনি মা কানাখুশি আমার মা শোনে যে আমার আব্বা ওখানে বিয়ে করছে। তারপরে আমার এই বোনটা হয়ে যায়। তো এই বোনটা হওয়ার পরে মানে এই বোনটা হয়ে যায় মানে কি আপনার মায়ের পেটই হয়? হ্যাঁ। আচ্ছা। তারপরে তার কিছুদিন পরে 1-1.5 বছরের মাথায় আবার আমার ওই বোনটা হয়ে যায়। ওই বোন বলতে একদম সবশেষে যে? হ্যাঁ। তখন একদম টোটালি শোনাশুনি হয়ে যায় যে আমার আব্বা অন্য জায়গায় বিয়ে করছে। আচ্ছা। তো শোনাশুনি হয়ে যাওয়ার পরে আমার আব্বা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে কি মানে আপনার দ্বিতীয় মাকে নিয়ে আসে, সৎ মাকে নিয়ে আসে? আমার আব্বা 2-3 মাস আমার এই মাকে নিয়ে আনে নাই, সৎ মারে। তো একটা মহিলা ছিল, উনি খুব ঝগড়াইটা ছিল, বয়স্কর। ওনার ঘরে কাউকে যাইতে দিত না। তো আমার মারে যখন আমার আব্বা খেদাই দেয়, তখন মনে করেন ওই মহিলা এত আকুতি মিনতি করছে আমার আব্বার কাছে যে 4টা ছেলে মেয়ে ছোট ছোট, তুই এরকম করিস না, ওর শুধু ভাত কাপড় দিয়ে রাখিস, তোকে আমার আব্বা রাখবে না। মানে আপনার মাকে রাখবে না? আমার আব্বার আমার মারে তো খেদাই দিছে, আমার নানিকে বাড়ি গেছে। আচ্ছা। তো আমার নানিদের বাড়িতে আবার আমার ভাই আমার বোন ছোটটারে রাখতো, আমারে আর আমার এই বোনটারে রাখতো না। তো আমি আর আমার এই বোনটা আমার দাদির কাছে থাকতাম। আমার চাচা তখন বিয়ে করে নাই, ছোটটা। তো থাকতাম। তারপরে দাদি খাইলে এটা ওটা বলতো, ছোটবেলা খিদা লাগতো বেশি বেশি, কিন্তু আলু টোকায় আনতাম, এটা টোকায় আনতাম, তারপরে করতাম। বাড়িতে আমার আব্বা একদিন আসে অনেকদিন পরে। তো আসার পর আমরা মনে করেন আমাদের ঘরে কোনো জিনিসপত্র ছিল না, আমরা মাটিতে ঘুমাইতাম একটা সালা বিছাইয়া। তো আমার মা বলে বাড়িতে ডাম আসছে। তো ডাম আসাতেই আমার মা ভাবতেছে যে একটা ডাম কিন্তু ছোট যে চালটা রাখে আর কি, একটা ডাম তেলে রাখি, যেহেতু আব্বা বাসায় গেছে সেই জন্য আর কি, যে টাকা তেলে আব্বাই দিব। তো আমার মা বলে মার কাছে 150 টাকা দিয়ে আমার আব্বা চলে যাইতেছে, মানে যেদিন আইছে তার পরের দিন, আর 5 কেজি চাল কিনা দিয়া। তো আমার মা বলে যে একটা ডাম আসছে, তো পোলাপাইন ছোট, চাল টাল নিয়ে যায়, তো একটা ডাম কিনা দাও। আব্বা বলছে যে তোর কাছে টাকা থাকলে তুই কিনা নে। তখন আমার মা কি করলো যে তাহলে কি কিনবো, হ্যাঁ কিন। তা আমার মা একটা ডাম কিনছে 100 টাকা দিয়া। আচ্ছা। তো কেনার পরে আমার আব্বা রাগ হয়ে যায়, তখন রাগ হয়ে আমার মারে টাকা না দিয়ে চলে যায়। তো ওই 5 কেজি চাউল দিয়া আর 50 টাকা দিয়া আমাদের খুব কষ্ট হইতো। তারপরে আমার মা দেখতাম খালি কান্না করে। তো আমি আর আমার ভাই মা ভক্ত ছিলাম প্রচুর। তা আমার মাকে বলতেছি, মা বলতেছে যে চাল ডাল নাও একটু খুঁজা মাইজা খাওয়া যায়, কিন্তু আমরা লাড়কি কোত্থেকে আনবো, মরিচ কোত্থেকে আনবো, এরকম চিন্তা করতেছে। তা আমার আব্বা তো 1 সপ্তাহ গেল, 15 দিন গেল, 2 সপ্তাহের উপরে, 1 মাসও 15 হয়ে গেছে, আসে না। তো মা খালি বলতেছে এতদিন হয়ে গেছে তার আব্বা আসে না, ফোন দিলে পায় না, এটা ওটা খবর পাঠায়, খবর নাই, এই সেই কোনো করে না। তারপরে আমরা আমরা চকের থেকে কাঁচামরিচ এনে দিতাম, মারে সিদ্ধ করে দিত। তারপরে টমেটো এনে দিতাম, সেটা সিদ্ধ করে দিত। লাড়কি টোকাইতাম, সারাদিন চকেই থাকতাম। তো এরকম করে টমেটো আনতাম, আলু আনতাম, পেঁয়াজ আনতাম, আইনা তারপরে মারে দিতাম। তো ওগুলো দিয়ে তারপরও ভালো আছিলাম আর কি, মার কাছে আসতে পারতাম সারাদিন শেষে। তো হঠাৎ করেই আমার মারে আব্বা সৎমারে নিয়ে আসে, সৎমারে নিয়ে আসার পরে মারে খেদাই দেয়। তো নানিদের বাড়িতে আমগরে রাখে না, শুধু আমার ভাইয়েরে আমার মারে রাখে আর আমার ছোট বোনটারে রাখে। তো ওখানে মনে হয় অনেকদিন থাকে, 6-7 মাস কি 1 বছর, তো মনে নেই আমার। তো ওখানে থাকার পরে তো ওইখানে আমার যাইতে পারতাম, দেখা গেছে যাইলে থাকতে পারতাম না। যেমন আমার খালা, আমার মামারা খুব রাগ করতো যে অনেক মানুষ এমনিতেই এটা ওটা, মারে অনেক কথা বলতো। তো সেই জন্য আমার মা খুব কান্নাকাটি করতো যে এখানে আসিস না, এটা ওটা। তো একদিন আমার আব্বা হঠাৎ করে, আমার সৎমা 3 মাস হয়েছে আসে না। তো 3 মাস হয়েছে আসে না, সবাই খুশি হয়েছে বাড়িঘরের মানুষও, যে তাইলে মনে হয় এগো কপালটা একটু শান্তি হইব। তো মনে হয় ওটা ইচ্ছা করে মনে হয় আসে না। তো আমার আব্বা আমাদের কাছে বলে যে চল তোর মারে নিয়ে আসি গা। তো আমরাও খুব খুশি হই যে যাক অনেকদিন পরে মারে একটু পামু। তারপরে আমার নানার কাছে যায়, নানা বলে যে তাইলে তোমার ওই বউ কি করবা, ওইটারে ডিভোর্স দিয়ে দেবো। তো নানা বলে যে তাইলে তুমি ডিভোর্স দিয়ে দিলে তো ডিভোর্স পেপার পাঠাও, তারপরে আমার মাইয়ারে দেই। কয় না আগে দেন, তারপরে ডিভোর্স পেপার পাঠাচ্ছি। ওকে। তা আমার মাও ভাবলো যে হয়তো বা ঠিকই, আর এখানেও তো কষ্টই আছি, ওইখানেও তো আমার মা পোলা প্যান্ডেরে নিয়ে একটু থাকতে পারবো, এই চিন্তা করে আমার মা অনেক বলার পরে আমার আব্বা, তা আমার মা আসে।
আমার মা আসে, তো ওই দিন আমরাই নিয়ে আসি, আমার আব্বা নিয়ে আসে না। তো আমরাই নিয়ে আসি, খুব খুশি হই, সারাদিন খুব খুশি। এই যে মারে পাইছি, এনে যে কই, অনে যে কই, আরে কই, ওরে কই, যে মা আইছে, মা আইছে। তো কইতেছি, তো মানুষও তো দেখছে যে এতটা দিন খুব কষ্টে ছিলাম, মানুষও খুব খুশি হয়েছে। হঠাৎ করেই আমার আব্বা বাজার করছে ওই দিন হালকা পাতলা, আমাদের ওদিকে সপ্তাহে টাকা পাইতো তো আগে। তো বাজার করছে হঠাৎ করে বাজার করার পরে আমার আব্বা বাজার করছে, আমার মা রান্না করতেছে। আমি আমার ছোট বোনটারে কোলে লইয়া, সন্ধ্যা তখন, অন্ধকার হয়ে গেছে, এই ঘর থেকে ওই ঘরে, অন্য মানুষের ঘরে আর কি যাইতেছি। তখন চিপায় আমার সৎ মারে দেখছি, উনি আসতেছে। ওইটা দেখা ভাই আমার মানে কলিজা এমন ভাবে চিপ দিছে যে এখন তো আমার আব্বাই তাইলে আমার মার সাথে আর কথা বলবে না। তো ওইটাই হয়েছে। আমার সৎ মা আসার পরে আমার আব্বার কথা বলে না আমার মার সাথে। তো আমাদের নিজস্ব কোনো ঘর ছিল না, ওইটা আমার ছোট চাচার ঘর ছিল, আর আমার মেজো কাকার ঘর ছিল। তো হঠাৎ করে আমার যখন ওই সৎ মা আসে, তখন আমার আব্বা ওনার সাথেই কথা বলে, ওনার সাথেই খাচ্ছে, ওনার সাথেই উঠতেছে বসতেছে। তা রাত হয়েছে, রাতে খাওয়া দাওয়া শেষে আমার মা তখনও বলতেছে যে আমি তোদেরকে নিয়ে থাকতে চাই, যাতে আমি খাইতে পারলেই চলে, তখন নিয়ে কয়টা তাইলেই হয়, একটু বড় হলে তোরা কাজ কাম করেই চলতে পারবি। তখন বয়স কত আপনার? আমি জানি না, আনুমানিক। তো স্কুলে যান ওই সময়টাতে? না, স্কুলে যান না। আচ্ছা, বলেন। তারপরে দেখা গেছে রাতের বেলা আমার আম্মা বলে যে তুমি তাহলে এই ঘরে থাকো, আমি আমার মেজো চাচা, আবার আমার মেজো চাচার শ্বশুর বাড়ি থাকতো ওনার বউদেরকে নিয়ে। তো বাড়িতে ওনার ঘর ছিল, আর আমার ছোট চাচা তখন বিয়ে করে নাই, অন্য জায়গায় কাজ করে, বাড়িতে কম আসতো আর কি। তো ওই ঘরে আমরা থাকতাম। তো আমার আব্বার জায়গা আসিল, বিক্রি করে দিছে। তারপরে আমার আব্বা বলে তুই এই ঘরেই থাকবি, তুই কোথাও যাইতে পারবি না, আমরা কি করি না করি তুই দেখবি। তা আমার মা বলে যে আপনারা যেটুকু সেটাই করেন, আমি আমার ছেলে মেয়ে নিয়ে ওই ঘরে থাকি, আমি কটা খাইতে পারলেই চলে। কিন্তু আমার আব্বা ওটা রাজি না, ওটা মানতে রাজি না। মানে সে ডিভোর্স দিয়ে দিবে নাকি বাড়ি থেকে বের করে দিবে, কোনটা? না, কোনো কথাই বলে না, কিন্তু আমার আব্বা কি করে না করে সেটা আমার মা দেখবে। আচ্ছা, মানে নতুন বউ নিয়ে এসে? হ্যাঁ, নতুন বউ তখন আপনাদের বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, তারপর? ওটা দেখবে, কিন্তু আমার মা বলতেছে যে আমাদের সাথে ঘুমাবে, কিন্তু আমার আব্বা বলতেছে যে না তুই এখানেই থাক। তো আমরা ঘুমাইছি আমার দাদির সাথে, আমার মেজো চাচার ঘরে। আর আমার আব্বা, আমার মাও বলতেছে আমার দাদির সাথেই আমাদের সাথে আমার মা ঘুমাবে, কিন্তু আমার আব্বা বলতেছে না আমরা এখানে শুবো, তুই এখানে শুবি। তো আমার মা ওই দিন ছিল, ওই দিন তো আসছে মনে হয় 10টা-11টার দিক। ওই দিন ছিল, ওই দিন থাকার পরের দিন আমার আম্মা সৎমা উইঠা চলে যায়। তা আবার বাজার আমঘরে পাঠাইছে যে তোর বাজার কি করবে, এসে জিগায়। তো বল হঠাৎ করে সোমবারে, তার মানে 2 দিন পরে আর কি, যেদিন আইছে তার পরের দিন তো হঠাৎ করেই, তখন বোধহয় রোজা ছিল, মা আবার বলছিল ভোরবেলা কয়ে ভাত খাবি, এখন কি করতে খাবি, খালি ভাত, তোর আব্বা যখন বাজার করে তখন খাইস। তা আমরা বলছি আচ্ছা ঠিক আছে। তো সকালবেলা মারে দেখছি নামাজ পড়ছে, তারপরে আমঘরে কইতেছে যে মসজিদে যাইতে। তো হঠাৎ করে আমরা কই মা আজকে না কালকা যাবো। তো আচ্ছা ঠিক আছে। তো আমার ভাই আমার 2 বোন নিয়ে চলে গেছে খেলতে, আর আমায় বলছে তোর আব্বার কাছে যা, কি বাজার সদাই করবে একটু দেখ, কি বাজার টাজার করে কিনা। তা আমি আব্বার কাছে গেছি, আয়সা দেখি যে আমার মা মাথার কোনো গুরুন্ডি দিয়ে পড়ে গেছে। তো একটা মাইয়া ভাতের মার নিত আর কি, ওনাদের গরুরে খাওয়াইতে, উনি বিছান করে দিছে। তো মা শুইছে। তো আমি এসে দেখি আমার মা শুয়ে আছে। আমি বলি মা তোমার কি হয়েছে? আমার তো মানে একটু শরীরটা ভালো না, তো এখন তোদের তো মনে হয় খিদা লাগবে, কি যে করি রান্না। তা আমি বলতেছি যে কেমনে রান্না করে তুমি আমারে বলো, আমি রান্না করি। কয় যে তুই পারতি না, তুই হাতটা পুড়ে ফেলাবি। তা আমি বলি না আমি হাত পুড়বো না, তুমি দেখাই দাও, তুমি বইলা দাও তাইলেই হবে। তো দেখাইতে যাওয়ার পরে তো আমগো বাড়ি ঘরের একটা ফুপি, তো ও যার মাধ্যমে আমার আব্বাই কাজে গেছে আর কি, হ্যাঁ ভাগ্নি। তো হ্যাঁ আমি বলতেছি আমাদের ফুপি হয় ওই লোকটা। তো আমি বলি যে আপনি না আমাদের চুলাটা একটু এদিকে দিবেন, আমি রান্না করবো। তো হ্যাঁ আলগায় এদিকে দেয়, মানে মাটির চুলা আর কি,
আলগা। তো দেয়, তা আমি মা আমার বইলে বইলে দিতেছে যে এমনে 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 এমনে। তো হঠাৎ করে ভাত বলক এসে পড়ছে। তো আমার মা বলতেছে টয়লেটে যাবে। তো এমনিতেই আমার দাদি আইছে, দাদি কই জানি গেছে আর কি। তো দাদি আইছে, এর ভিতরে কিন্তু আমার ভাই যে আমার বন্ধুকে নিয়ে খেলতে গেছে আর বাড়ি আসে নাই। তো তো আমি আমার মা বলতেছে টয়লেটে যাবে। তো আমাদের টয়লেটটা ছিল আমাদের এই ঘরটা, আর ওই পাশে আমার আবার চাচার ঘর আছিল ওই ঘরের পিছন দিয়া। তো আমার দাদিরে বলছি যে দাদি এমন এমন মা নাকি টয়লেটে যাব। তখন ওই যে মেয়াটারে কইছি যে এদিকে চুলাটা দিতে, ওই চুলাটাই দেয়। ওই চুলাটা ওই মেয়াটারও কইছি যে তৈরা নেওয়ার কথা, তো নিয়ে যায়। তো ওই কোনায় যাওয়ার পর আমার মা বলতেছে টয়লেটে যাবে না। তো বদনাটা হয়েছে আরেকজনের। তো আমার মাকে উনি আর আমার দাদি ধরে নিতেছে, আমায় বলতেছে আমার দাদি যে বদনাটা রাইখা আয়। তো আমি রাখতে গেছি। তো আমার মা যে আমাদের ঘরের ইটা ছিল আর একটু উঁচা, তো আমার মা ভালো করে ধরতে পারে নাই, পইরা গেছে। পইরা গিয়ে এই 2 হাত ভাতে পইরা গেছে, গরম ভাতে। তো আমি পানি দিতে গেছি, আমার দাদি না করছে, পানি দিস না। তো মার হাত একদম হয়ে গেছে, সুইলা গেছে। সুইলা যাওয়াতে আমার আব্বার কাছে দৌড়াই গেছি যে আব্বা মার হাত পুড়ে গেছে, এরকম এরকম, তো ওষুধ তো লাগবে। তো আব্বা বলে আমি কোনো ওষুধ টষুধ নিতে পারবো না, তোর মা ঢং করতেছে, তোর মা ভ্যাং ধরছে, এরকম এরকম, তোর মা এরকম এরই করে এসে এখন আমার বউ হয়েছে না এটা ওটা। তা আমি 10-15 মিনিটের মতন আমি ওখানে দাঁড়ায় আসছিলাম যে আব্বা ডাক্তার। তার পর্যায়ে বলে যে যাবি নাকি জন্মের দেওয়া দিব। তা আমি দৌড়াইয়া আমার মেজো চাচা শ্বশুর বাড়ি থাকে না, ওনার উদ্দেশ্যে গেছি। আচ্ছা, ওনার উদ্দেশ্যে দৌড় দিতে যেতে উনি দেখি যে উনিও বাড়িতে আসতেছে, তখন সকাল আর কি। তো দেখি উনিও আসতেছে, বাজারে পাইছি। তো আমি কান্না করতেছি, কয় কি হয়েছে? আমি কই কাকা আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কয় কেন? আমি কই আমার মার তো হাত পুড়ে গেছে। তো তখন আমার চাচা কয় তোর আব্বা? আমাকে আব্বারে কইছি, কিন্তু আব্বাই কোনো ডাক্তার নেয় না। তখন আমার চাচা একটা ফার্মেসির ডাক্তার নিছে, উনি কি জানি দিয়াইছে। তো সারাদিন মোটামুটি ছিল, কিন্তু আমার আব্বাই সারাটা দিন ঝগড়া টগড়া, দুপুর টাইমে এসে ভাত পায় না, বকা টকা অনেক, এইটা ওটা, ভাইয়েরে মারতেছে, আমায় মারতেছে। তো সন্ধ্যাবেলা আমার মার কোনো ডাক্তারের কাছে নেয় না। তখন আমার ভাই মোটামুটি অনেকটাই বুঝে। তো আমার ভাই বলতেছে যে তুই ওগর একটু দেখিস, আমি নানিদের বাড়ি যাই। আচ্ছা, তখন আমার আব্বা বলতেছে যে তুই যদি এই কোণার থেকে ওই কোণায় যাস তাহলে তোর পাও কাইটা রাইখে দেবো। তো আমার ভাই ডরে যাইতেছে না। তো আমার দাদি বলতেছে যে ঘরে একটা লুগা মানুষ কি না কি হইছে, কোয়া যায় না, মাছটা আনিস না। তো আমার সৎমা বলতেছে মাছ ছাড়া নাকি ভাত খাইতে পারবে না। তো আমার আব্বা মাছ আনছে। তার কিছুক্ষণ পরে এরকম করতেছে দেখে আমি ঘরে ঢুকছি। ঘরে ঢুকে দেখি যে আমার মা কেমন জানি করতেছে। তখন আমি দৌড় দিছি বাইরে। আমি কই বলেন, সমস্যা নেই, বলেন। আমি বুঝতে পারছি আপনার বলতে অনেক কষ্ট হচ্ছে, বাট আমাদের শ্রোতারা তো আসলে না বললে বুঝবে না কি ঘটনা ঘটেছে। বলেন। তা আমার একটা চাচা, আমার আবার চাচতো ভাই, আর যে মাইয়াটার কথা কইছি হ্যাঁ মা দৌড় দিছে। ঘরে ঢুকে দেখে আমার মা নাকি মারা গেছে। মানে কি আপনিও দেখতে পারেন নাই? শুধু আমি একটু ঢুকছি, তখন দেখ শর্মা কেমন জানি করতেছে। এই পোড়া থেকেই শুরু হয়ে গেল এরকম? কোথায় পড়েছিল? ওই দিনই সব হয়েছে। কোথায় পড়েছিল? হাতে পড়েছিল? মানে হয়তো অন্য কোনো একটা ঘটনা ঘটেছে, হার্ট অ্যাটাক করেছে বা হয়েছে। আগে কোনো রোগ ছিল না? আপনার চোখের সামনে মারা গেছে? মাথা গরুনি দিয়া পড়ে গেছিল প্রথম সকালে। আচ্ছা, তারপরে মাথা গুনে পড়ার পর আমি কইতেছে শুয়ে কইতেছে যে আমার ভাল লাগতেছে না, তো তোরা তো খাবি, কি খাবি? তো সেই জন্য আমি বলছি যে তুমি বলো আমি রান্না করি। কইতেছে তুই রান্না করতে পারবি না। হ তুমি দেখাই দিবা, মানে শুয়েই দেখাই দিতেছে। তো এটা ঘর, এটা দরজা, এখানে আমি লার্কি চুলা দিয়ে বসাইছি। ওই মায়ের কইছি চুলাটা ঘরের বরাবর দিতে,
দিছে। তো যখন উনি টয়লেটে যাবে কইছে, তো টয়লেটে আর যায় সেটা আমি নাই। জানি, ঘটনা আমি শুনেছি। তো মৃত্যুর সময়টাতে মানে আপনি ছিলেন না, পাশে থাকতে পারেন নাই, সারাদিনই আসছিলাম, মানে কিন্তু ওই যাওয়া সময়টাতে আপনি আসা। না, কার কাছ ওই থেকে শুনলেন? ওই সময়টায় তো আমরা ছিলাম, কিন্তু কথা হয়েছে কি, আমার আব্বা তো বাড়ি এসে না, বাড়ি এসে অনেক অনেক ধরনের মৃত্যুর কথা- সময়টাতে কে ছিল ওনার পাশে? একদম মৃত্যু যখন খালি ঘর ছিল, আমরা বাইরে ছিলাম, আমরা বাইরে ডাকও দিতে পারেনি কাউকে? না, শোয়া ছিল। উনি খালি কইতো আমার কলিজা কলিজা ব্যথা করে, কলিজা ব্যথা করে। ও, নিঃসন্দেহে হয়তো হার্ট অ্যাটাক হয়েছে বা কিছু একটা হয়েছে। তো তারপরে কি হলো, আপনারা যখন জানলেন যে মারা গেছে, এরপরে কি হয়েছে পুরো ঘটনাটা একটু বলেন তো। তারপরে যখন শুনছি মারা গেছে, তখন তো আমি অতটা কান্না করি নাই, তখন বুঝতে পারতাম না। আমার ভাই কান্না করছে। তো সারাদিন আমার কাছে মনে হয়েছে কি যে আমার মা হয়তো একটু পরে উঠে পড়বে, হুম মারা যায় নাই। হুম আমরা ঘুমাইছি আমার আব্বার মামার বাসায়, হুম এটা ওনাদের বাসা পাশাপাশি আছিল। হুম তো ওই জায়গায় ঘুমাইছি দাদির সাথে। তা আমি খালি কইতেছি আমার এত কান্না করতেছেন কেন, আমার মা তো একটু পরেই উঠবে। হুম। তো সকালবেলা হয়েছে, উঠে নাই। তখন মনে হলো সত্যিই মারা গেছে। আহা। তখন বয়স কত তখন আপনার? বয়স হিসাব জানেন না? 7-8 বছর বা 7-8 9 বছর বছর হবে। এমন হইতে পারে। মানে আরো বোন দুইটা ছোট ছোট, হ্যাঁ। ওরা তো বুঝেই না কিছু। বাপ আসলো না ঘরের মধ্যে? পরে আইছে। তারপর ভাইটা কই ছিল? হ্যাঁ, ভাইটা এখানে। ওইখানেই ছিল? ওই যে ভাই কিছু বস- বলতো না বাপকে? না, ভাই আমার থেকে 3.5 বছরের বড়। ওকে, 10-12 বছর বয়স। তারপর কিছু বলতে পারি না, কারণ আব্বা কি ছিল মারতো আর কি, তাই। তারপরে মাটি দিয়ে দিছে। মাটি দেওয়ার পরে আমরা বাসায় ছিলাম ওই দিন। তার পরের দিন আমার নানিদের বাড়ি নেওয়া যায়। তারপরে ওখান থেকে আবার আমাদেরকে এইখানে দেওয়া যায়, আমার নানিরা রাখে না। তো থাকি, এই সৎ মায়ের ঘরে? হ্যাঁ থাকি। থাকার পরে আমার আমার বোন যদি বলে যে পায়খানা করবে, প্রসাব করবে, আমার সৎ মাটা আসলে বলা যাবে না। আমার বোনকে শুধু শুধু চিমটাইতো। আপনি বলেন, গল্পগুলো যদি না বলেন, আপনি যদি এরকম গ্যাপ নেন, আমাদের শ্রোতারা বুঝবে না, বিরক্ত হবে। আপনি পুরো ঘটনাটা একটু বলেন। আমি জানি আপনার বুঝতে বলতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আপনি একটু বলেন। যেহেতু রেডিও এটা দেখতে পাচ্ছে না, সো ওনারা হয়তো বা কনফিউজ হয়ে যাবেন যে এত গ্যাপ কেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা বুঝতে পারছেন যে ওনার বলার ধরনের গ্যাপের পেছনের অন্যতম কারণ হচ্ছে এটা। আপনারা গ্যাপ হলে একটু ধৈর্য ধরবেন, কারণ ওনাকে যথেষ্ট কষ্ট করে গল্পগুলো বলতে হচ্ছে। তারপরে কি হতো? তো সেইখানে দেখা গেছে আমার বোনকে পায়খানা রাস্তায় চিমটাইতো। তো আমার বোন যাইতে চাইতো না, গোসল করালে সাবান দিত মুখে, তাই যাইতে চাইতো না, খালি কান্না করতো। তো আমি তখন জানি না আল্লাহ কোত্থেকে বুঝ দিছে, তো আমি তার আগ পর্যন্ত কিন্তু আমার বোনদেরকে আমি কোলে নিতে চাইতাম না। তো তখন দেখে আমি নিজে ওদেরকে কোলে রাখা শুরু করলাম। এই দুইজনকে? হ্যাঁ। ওকে। তো খাবার দাবার দিত ঠিক মতো? আব্বার সাথে বসতে খাইতাম। আব্বা যখন আসতো আব্বা তখন খাইতাম, তার আগে খাইতে পারতাম না, খিদে লাগলো না। তারপরে একদিন আমার ভাইকে মারে আমার আব্বা। মারার পর আমার ভাই বের হয়ে চলে যায় নানিদের বাড়ি। আচ্ছা। আমার ভাইকে জায়গা দেয়, কিন্তু আমাদেরকে জায়গা দেয় না। আপনাদেরকে দেয় না? বোনদেরকে দেয় না কেন? না, বিয়ে শাদী দেওয়া লাগবে, টাকা কোত্থেকে আনবে, খাওয়ান লাগবে, তারপর বিয়ে দিতে হবে, এই জন্য কাজ কাম করতে পারবো না, এটা ওটা। আমার ভাই তখন গিয়ে ওখানে কাজে লেগে গেছে। আমার ভাইকে ভালো করে রাখে, এরা আমাদেরকে রাখে না। তা আমরা আমার আব্বার কাছে থাকতে কিন্তু এদিক দিয়ে মারা, ঝগড়া, মারতেছে, একটু দেরি হইলে একটু দোকানে পাঠাইছে, একটা কিছু আনলে মারতেছে। তারপরে শুধু এটা করতেছে। ওই দুইটারে মারতো না আমার আব্বা, আমায় মারতো। দোকানে পাঠাইছে, যদি 2 মিনিট লেট হইতো তাহলে মারতো। আর ওই সময়টা কেন জানি খেলানো নেশা ছিল প্রচন্ড। যদি দেখতাম কেউ খেলতেছে, ওইখানে দাঁড়ায় থাকতাম। আচ্ছা। তা বাড়ি আসলে মার খাইতাম। তারপর
একদিন এক পর্যায়ে দেখা গেছে আমার চাচারও যাওয়া জায়গাটা বিক্রি করে দেয়। তো বিক্রি করে দেওয়ার পরে আমার চাচারা তখন আমার চাচা তখন বিদেশে যাওয়ার জন্য বিক্রি করে দেয়। তো আমার চাচা বিদেশে চলে যায়। তো আমরা ওই আমাদের বাড়ির পাশেই একটা জায়গা, ওখানে ভাড়া দেওয়া লাগে নাই, ওইখানে আমার আব্বা কাজ করতো আর ওইখানে থাকতো। তো ওইখানে থাকি, তো মানুষের ঘরে 2টা বোনকে নিয়ে বসে থাকি সময়। তো কিছুদিন পরে শুনি যে রান্না করতে হবে, এটা ওটা। তো রান্না বান্না করি। রান্না বান্না করার পরে যার বাসায় মানে আমার আব্বা থাকে, ওনার এই 12টা নাকি 14টা কল আসছিল, হাতে কাপড় তৈরি করতে আর কি, ওইগুলো। তো ওগুলো আবার হানাবোয়া নেওয়া লাগে, ওগুলো হানাবোয়া কয়। তা আমার আব্বা বলে যে আমাদেরকে খাওয়াইতে পারবে না, পড়াইতে পারবে না, এটা না ওটা না। তা আমি বলি যে আমি এদেরকে এখন নিয়ে কোথায় যাবো, যাওয়ার তো কোনো সিস্টেম নাই। তা আমি কি করি, বলি যে আব্বা আমার না স্কুলে যেতে মন চায়, তা আমি কি করবো এখন, আমার বান্ধবীরা স্কুলে যায়, আমার না তুমি একটু স্কুলে ভর্তি করে দাও, আমি রান্না করব, আবার আমি ওদেরকে খাওয়াই দাওয়াই গায়ে গোসল করাই রাখবো, দিয়া যাবো, তুমি শুধু একটুখানি রাখবা। মানে আব্বা ওইখানেই কাজ করতো আর কি। আর আমি আইসা আবার করবো। তো ওই যে হানাবোয়া কয় ওগুলো আবার আমি নিতাম, কিন্তু ওগুলো অত টাকা আসতো না, 30 টাকা 40 টাকা দিত একটা নিলে। তো দিন দেখা যাচ্ছে 2-3টা নেওয়া যেত, তার বেশি নেওয়া যেত না। তো ওই টাকায় নাকি আমার আব্বার হয় না। তো একদিন দেখা গেছে আমার আব্বা এমন অবস্থা করছে, 1 মাসও হয় না স্কুলে গেছি, কয় সবাই ডাইকে আনছে, কয় কি এর স্কুলে যায়, এখন স্কুলে যায় নাকি, নাম লিখতে পারে না, কিছু না, এটা ওইটা। তারপরে স্কুলে যাওয়া বন্ধ করে দিছে। তো এদিক দিয়ে আমার বোন 2টা একটু বড় হইতেছে। আর আমার আব্বা এই তারপরে বাড়ির পাশেই কাজ করতাম একটা বাসায়, ওইখানে কাজ করে ওইখানে আবার 1000 টাকা করে মাসে দিত। তো ওই টাকাটা আমার আব্বাই নিয়ে আইতো, নিয়ে আসতো। তারপরও আমার আব্বাই 2 দিন পর পরই ঝগড়া করতো। বাড়ি এসে একদিনও করতে পারতাম না, একবেলা খাইতে পারতাম না, বসতে পারতাম না। তা আমার বন্ধুকে মনে করেন রাত্রেবেলা সারাদিন এইটা কই না, আর বন্ধুটা খালি কান্না করে, আপু তুই যাইস না, আপু তুই যাইস না। তো আমি না গেলেও হয় না, আর গেলেও এই জায়গায় বইয়া থাকলেও হয় না। তো এক পর্যায়ে আমার আব্বা চলে যাওয়ার পরে তো আমার ভাই আবার বিয়ে করে। আমার ভাই যখন আমার ভাই একেবারে কম বয়সে বিয়ে করে। তো আমার ভাই নানিদের বাড়িতেই তো আছে। তা আমার ভাই যখন ভুল হয়েছে, আমার আব্বা যখন যায়, তখন আমার বোনদেরকে আমি রাখা শুরু করি। আমি রাখা শুরু করি। তো আমি আস্তে আস্তে রাখি, আস্তে আস্তে ওরা বড় হইতেছে, আমি মানুষের বাসায় কাজ করতেছি, এই কাজ করতেছি, ওই কাজ করতেছি, ওদেরকে তারপর নিজে না খাইয়া খাওয়াইতেছি। এইভাবে কাপড়ের একটা জিনিস চাইলে অনেক চেষ্টা করতাম দেওয়ার লেগা, হয়তোবা এখন চাইলে এখন দিতে পারতাম না, হয়তোবা অনেকদিন পরে দিতে পারতাম, তারপর চেষ্টা করতাম। আবার বেশি দামি হলে দিতেও পারতাম না। তো এমনিতে দেখা গেছে আমার ভাই বিয়ে করে ফেলে, আমার ভাই খোঁজ খবর নেয় না। তারপর আমার আস্তে আস্তে যখন ওদেরকে একটু পড়াশোনা করাই, তো দেখা গেছে স্কুলে ভর্তি করে দেই। স্কুলে ভর্তি করে দেওয়ার পরে আমার বন্ধুটা পরে, আমি কাজ করি, খাই, এরকমেরই থাকি, ভাড়া থাকি, যেন থাকলে মনে করেন মানুষের বাসায় থাকি। তো মানুষের বাসায় দেখা গেছে ওরকম বাসায় ওদেরকে নিয়ে রাখতে পারি না। তো যতই বড় হইতেছে ততই টেনশন বাড়তেছে, যে এখন তো বড় হয়ে যেতেছে, এখন কি হবে। তো সেই মতে আমার এই সাইডে কেন জানি ব্যথা করে, ডাইন সাইডে খালি চিকচিক করে, মানে ডান পাশে। হ্যাঁ, এই এদিকে। ওকে, হ্যাঁ, পাঁজরের ডান পাশের দিকে। হ্যাঁ, তো ব্যথা করে। তা আমার এমনি টানাটুনি, মানে দেখা গেছে আমি আজকে টাকা নিছি, আজকেই সব শেষ। আবার সামনের সপ্তাহে কি করবো, এটার চিন্তাই শেষ। দেখা গেছে 1 টাকা চাইলে 1 টাকা দিতে পারি না। স্কুলে ওদেরকে পড়াইছি অনেক কষ্ট কইরা, এই জনের থেকে কইয়া, ওই জনের থেকে কইয়া, এমনে। তারপরেও ইচ্ছা আছে যে অনেক পড়ানোর, কিন্তু জানি আর মনে হয় না আর হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার ডান সাইডে ব্যথা করে। তো ব্যথা করে কেন, তো আমি অনেক টাকা পয়সা জোগাইয়া ধার কর্জ কইরা মানুষের কাছ থেকে খুঁজে মাইয়া লইয়া তারপরে করছি, এই সরকারি ডাক্তারের কাছে গেছি। সরকারি ডাক্তারের কাছে যাওয়ার পরে ঢাকা মেডিকেলে আইছি। তো অত বুঝি না তখন ঢাকা মেডিকেলের এত তো উনি দেখে পরীক্ষা দিছে। তো আমার একটা পরীক্ষা দিছে, ওই পরীক্ষা করার পরেই আমার ধরা পড়ছে যে একটুখানি বেশি ধরা পড়ে। কি জিনিস সেটা?
অবারিত চিস্ট নাকি, অবারিত সিস্ট, হ্যাঁ। আমি কোনোদিন নাম শুনি নাই। হুম। তো আমি এটা অতটা বুঝতে পারি নাই, কইছে ওষুধ খালি সাইরে যাবো। তো ওষুধ দিছে অনেক টাকার। আচ্ছা, তো ওই সময়টা টাকা কত ছিল সালের না। ঘটনা এটা? এটা আমার 20 সালের ঘটনা। 2020 সাল, এই তো কিছুদিন আগের ঘটনা, হ্যাঁ। তো আমি দেখা যাচ্ছে তারপরে আমি ওষুধ খাই না, তারপর 2-3 মাস চলে যায়। তো দেখি যে আমার শরীর আস্তে আস্তে খারাপের দিক যাইতেছে। আচ্ছা, তখন আমি আবার একটু করলাম, আবার গেছি, তখন আবারও পরীক্ষা দিছে, তখন আবার এমনি যোগায় টোগায় পরীক্ষা করছি। করার পরে দেখি যে অনেক বড় হয়ে গেছে। তখন আমি যারা আমার সাথে থাকে তাদের সাথে কইছি, আর মানুষের কাছে কইছি যে এরকম অপারেশন নাকি করা লাগবে, নাইতে আমায় নিষেধ দিছে যে ভারী পানিটা আলগাইতে পারবেন না, এই বালতি আলগাইতে পারবেন না, বেশি খাওয়ান আলগাইতে পারবেন না, বেশি জোরে হাঁটতে পারবেন না, সিঁড়ি দিয়ে করতে পারবেন না। তো আমার তো এগুলো মানলে আমার হবে না, পেটের ভাত যে উঠবে না, আমি কাজ করে খাই। তো আমি তারপরে কি করলাম, আমি এরকম করার পরে তো কয় তাহলে কেমনে কি, তা আমি ওই ডাক্তারের হাতে পায়ে দইরা আমি ওই ডাক্তারে কয় 1 লাখ টাকা ছাড়া নাকি হবে না, এটা ওইটা। তা আমি বলি দেখেন এরকম, তো এখন আমার অপারেশনটা, কয় তাহলে তোমার গার্জিয়ান কে? আমি কই আমার কোনো গার্জিয়ান তো নাই। তা আমি তারপরে আমার আব্বার সাথে আমি যোগাযোগ করি, যোগাযোগ করার পরে আমার আব্বার কাছে বলি, তা আমার আব্বা বলে তোর সাথে যায় কি? আমার কাছে তো কেউ নাই যে যাবে, তো আমি তো এরকম খুঁজে আমি গিয়ে না হয় লইলাম, তো তুমি 20-30 হাজার টাকার ব্যাপার, তো তুমি যদি ওইটা যদি একটুখানি ম্যানেজ করে দিতা। তো আমার আব্বা বলে না, দিবে না, কয় যে তোর অপারেশন তুই মরে গেলেও আমার কোনো কিছু আইতো যাইতো না। তারপরে আমি মনে করেন ডাক্তারের কাছে বলি যে এরকম, তো ডাক্তার বলে যে আচ্ছা ঠিক আছে, তো তুমি আসো। তারপরে আমি খুঁজা মাইগা মানুষের কাছ থেকে এমনে টাকা মিল করছি, কিন্তু মানুষের টাকা দিছে যে যত পারছে, কিন্তু কেউ যায় না হসপিটালে। আচ্ছা, কেউ নাকি আমি বলি একটু সাইনটা দিবেন, কয় না কেউ দিত না, মানে বনসই অপারেশনের জন্য, হ্যাঁ, তো কেউ দিবে না। তা আমার 2টা বোনেরই আমি নিয়ে গেছি। তারপর ডাক্তার আমার অপারেশন করছে। অপারেশন করার পরে আমি ভাবছি হয়তো বা মানুষের কাছ থেকে যে আমি নিছি, অপারেশনের পরে একটু স্বস্তি পাবো। তারপরে অপারেশন করার পরে মনে হয় সপ্তাহখানি ভালো আছিলাম। তারপরে দেখি যে আবার ওষুধ লাগে, এটা লাগে ওইটা লাগে, ওগুলো আনতেই পারি না। তারপর দেখি যে হঠাৎ কইরাই 2 মাস পরে আমার কি যেন একটা হয়ে গেল নাভিতে। তো হওয়ার পরে ওইটা মনে করেন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কি একটা মলম দিছে, মলম দেওয়ার পরে কইছে সারে যাব, তারপরে সারে না, তারপর সারতেছিল না। তারপর আমি আবার ডাক্তারের কইছি, আমাকে ফোন দিয়া যে ডাক্তার এমন এটা তো সারতেছে না, কই সারবে। তারপরে আবার গেছি, আবারও এই একটা মলম দিছে। তারপরে আমি ওই মেডিকেল থুইয়া, তারপর ওই ডাক্তার থুইয়া আমি গেছি মাউতাল ডাক্তারের কাছে। তো আমি ওইটা নিয়ে ভাইয়া বকছি প্রায় মনে হয় আমি অপারেশন করছি 6 মাস হয়েছে, 6 মাসের ভিতরে আমি 6 মাসই বকছি, তার আগেও বকছি 1 বছর। তো এইভাবে বকতে আমি তারপরে ওইটা যাই সারছে, এখন আবার আমার ডান সাইড দিয়ে চিকচিক করে। তো আমার ঘরে আমি যে মনে করেন আমি আমার বোনদেরকে যে খাওন দেব, নাকি আমার বোনদেরকে কি আমি কাপড় দেব, নাকি আমার বোনদেরকে আমি করবো, নাকি আমি ওষুধ খাবো, আমি এটা বুঝতেই পারতেছিলাম না। তা আমি তারপরে আমার আব্বার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যে অন্তত আমার 2টা বোনকে নিয়ে রাখলেও যাতে একটু ভালো থাকতে পারে, কিন্তু আমার আব্বা রাখবে না। আচ্ছা, তো আমার ভাই রাখতে চাইলে আমার ভাবি রাখবে না। তো সেই জন্য দেখা গেছে আমার 2টা বোন আমাকে ছাড়া তারপর থাকতেও চায় না। তো আমার বোনকে আমি 1 সপ্তাহ হয়েছে কাজে লাগাইছি, 4-5 দিন হবে, 1 সপ্তাহ হবে না, কাজে লাগাইছি। আমার বোন খালি এসে বলে আপু আমি নাইট করতে পারি না, আপু আমি কাজ করতে পারি না। তো আমার যদি শরীরটা একটু ভালো থাকতো তাইলে দেখা গেছে আমি হয়তো এই যে আমি আবার কিছুদিন আগে একটা পরীক্ষা করছি, ওখানেও আমার সমস্যাটা দেখা দিছে, সমস্যার সমাধান হয় নাই, কি জানি একটা। ওটার ওষুধ দিছে ডাক্তারে, সরকারি ডাক্তার দেখাইছি, ওষুধ দিছে 1500 টাকার। তো
তো এগুলো আমি খাওয়ার কোনো ক্ষমতা নাই। আমার দুটা বোনেরা দেখা গেছে দেখার কেউ নাই। আমার শুধু একটাই টেনশন যে ওরা বড় হয়ে গেছে, আমি মরল হয়তো বা শান্তি পাইতাম যদি আমার দুটা বোনের আমি একটা ব্যবস্থা করে যেতে পারতাম, কিন্তু আমার ওই ক্ষমতা নাই যে আমি আমার বোন কে বিয়ে করবে, কেউ করবে না, যে মা নাই, বাপ নাই, তারপরে ভাই নাই, আর আমার দেখে তো আর কেউ নিবে না, বাড়ি নাই, ঘর নাই, কেউ নিবে না। তো দেখা গেছে আমার দুটা বোন, দেখা গেছে আমরা 3 বোন সারাক্ষণ খালি কান্না করি যে এটা কি হইলো, এটা কি হইলো। দেখা গেছে ফুপিরা দেখে না, নানিরা দেখে না, আমার আব্বাই দেখে না, আমার ভাই দেখে না। তো আমি আসলে তারপরও কষ্ট করে আমি কাজ করে অগরে খাওয়ানোর কোনো সমস্যাই আমার নাই। আল্লাহ যদি আমার শরীরটা ভালো রাখে খাওয়াইতে পারবো মনে হয় অনেকটা। তারপরও আমি নিজের অনেকটা মনে করি যে আমি সারা দিন কষ্ট করে আমি বাসায় এসে আমার দুটো বোনেরে আমি বকে নিয়ে ঘুম পারি। ওদেরকেও অন্তত আমি হয়তো মায়ের অভাব থেকে হয়তো মা তো আর ফিরাই দিতে পারবো না, মার আদরটাও তো আর আমি আর দিতে পারবো না, কিন্তু মায়ের অভাবটা অনেকটাই কম পায় আমারে দেখা। এতটুক ওরা খালি কয় যে আপু তুই যদি না থাকতি তাহলে আমগো জানি কি হইতো, তুই যদি না থাকতি তাহলে আমগো জানি কি হইতো। ওকে এখন 12-13 বছর হয়ে গেছে, বড় হয়ে গেছে, এখনো ওদের পিছনে কেউ নাই দেখার মতন। তা আমি আসলে ভাইয়া কখন জানি কি হয় আমি নিজেও জানি না। তো আমি ভাইয়া অনেক কথা আছে আসলে। বলেন, আপনি বলেন, সমস্যা নাই। আমাদেরও অনেক প্রশ্ন আছে, আমি জানি এই প্রশ্নগুলো আমি করব। আপনার এই সবচেয়ে ছোট বোনটা, সেই ছোট বোনটাকে আপনি কাজে দিয়েছেন, আমরা যখন অনুষ্ঠানটা শুরু করছিলাম কাজে দিয়েছেন তো মাত্র কয়েকদিন যাবো। হ্যাঁ, বেশি দিন না। আর মাঝখানে যে আছে তাকে আপনি সাথে করে নিয়ে আসছেন আমাদের অফিসে। আপনার বিয়ে শাদী হয় নাই? না। হওয়ার কোনো চেষ্টা হয়েছিল কখনো? হওয়ার চেষ্টা হয়নি, কারণ কে করবে, আর আমিও চাই নাই। আমার একজন কইছিল যে হ্যাঁ আমগো পাড়ারই আমার বাড়িঘরের ভাই হয়, তো আবার বলছিল যে তুই এত কষ্ট করিস, তুই আমার সাথে বিয়ে বসবি, যদি বসিস তাহলে তোরে আমি পছন্দ করি, তুই যদি বিয়ে করিস তাহলে ভালো থাকবি, তোর বোনদেরকে তুই দেখতে দেখতে তোর বয়স বেড়ে যাবে, এটা ওটা। তাই আমি বলছি যে শোন, আমি যদি এখন আমি না থাকলে আমার বন্ধুটার কি হবে, আর আমার একটু সুখের জন্য আমার বন্ধুটারে ফালাই যাবো না, আমি চাইতাম না, আমার বিয়ের দরকার নেই, না হলে না হবে, কোনোদিন তো বিয়ে হবে না, কোনোদিন হয় না দেখা যে আমি আমার বন্ধুটা ফালাই দিয়ে যাবো। একজন মা কি কোনোদিন একটা সন্তানের কি খাওয়াবে না, সেই আশায় পালে, সেই আশায় তো পালে না। তা আমি কি আমার বন্ধুদেরকে কি সেই আশায় পালমো? এটা কোনো কথা হয়েছে? আমি বিয়ে বসার আমার কোনো দরকার নেই। আমি হয়তোবা কোনো একদিন আমি যদি যাই তাহলে আমার দুটা বোন দেখা গেছে রাস্তায় থাকা লাগবে, মেয়ে মানুষ, রাস্তাঘাট ভালো না, কেমন হয়। আপনার বাবা যাকে বিয়ে করেছেন ওখানে বাচ্চা কাচ্চা আছে ওনার? না, কোনো বাচ্চা কাচ্চা নাই। তারপরও আপনাদের দিকে দেখে না? ওনার নাকি কি সমস্যা এখন বলে, কিন্তু আমার আব্বাই বেশি। অদ্ভুত এক জীবন গল্প। ওনার কাছে নাকি টাকা নাই, ওনার বাড়ি নেই, উনি কি করবে? আমি দোয়া করি আল্লাহ ওনার অভাব দূর করে দিক, এটা নিয়ে কিছু বলার নাই, বাট আমি মন থেকে দোয়া করি আপনার জন্য। কেন গল্পটা বললেন আজকে রেডিওর লাখ শ্রোতাদের সামনে? আমি চাই যে ভাইয়া এমন কপাল যাতে আর কারো না হয়। আমি এখন হয়তো ঠিক করে অনেক মানুষের কাছে আমি বলতে পারি নাই, তো ভাইয়া অনেক কষ্ট, এমন দিন এমন রাত আমি হসপিটালে গেছি, হসপিটালে যাওয়ার পরে মানুষে ডাক্তার দেখে বলতেছে আল্লাহ কি। তো আমি বলছি যে কি করব, দেখেন আমার আব্বা তো নাই, আমার অপারেশন না করে দিলে আমার দুটো বোন নিয়ে তো আমি একেবারেই চলতে পারতাম না। তখন উনি কইরা দিছে, তো করে দেওয়ার পরে ওই হসপিটাল কিন্তু কেউ আসিল না, আমার দুটো বোন আসিল, আমার দুটো বোন এই করোনার ভিতরে আসিল, ওরা থাইকে অপারেশন করছে। তারপরে আমার আব্বার কাছে আমি বলছি, আমার হসপিটালে ভাই কেউ যায় নাই, আমি আমার ফুপিরে বলছি যায় নাই, আমি আমার চাস্তো ভাইরে বলছি যায় নাই, আমি আমার খালারে বলছি যায় নাই, কেউ যায় নাই। আমি আসার পরেও আমার এখন অব্দি কেউ দেখতে আসে নাই। যার কেউ নেই তার আল্লাহ আছে, টেনশনের কোনো কারণ নাই। প্রথম কথা হচ্ছে এটা। আর আপনার ভবিষ্যৎ তো আপনার দুইটা বোন, আমি বুঝতে পারি আপনি তাদেরকে অনেক ভালোবাসেন এবং কষ্টটা নিজের চোখে দেখছেন বলে যেভাবেই হোক না তাদেরকে আপনি মানুষ করে স্টাবলিশ করে নিজের পায়ে দাঁড় করায় যাবেন, এটা আপনার চিন্তা ভাবনা। আমিও দোয়া করি, আমি বিশ্বাস করি, আমি খুব বিলিভার, আমি একজন মানুষ, খুব ভালো যে প্র্যাকটিস করতে পারি তা না, বাট আমি বিশ্বাস করি জীবন যতটা জটিল
আল্লাহর সাহায্য ততটা বেশি। সুতরাং আপনার এই অনুষ্ঠান শুনে লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য দোয়া করবে আমি জানি, এবং নিশ্চয়ই আল্লাহ আপনার ভাগ্যে পরিবর্তন নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। যদি পজিটিভলি কোনো কিছু হয়, বিয়ে শাদীর ব্যাপারে বলেন, বা কেউ যদি রাজি হয় আপনার এই গল্পটা শুনে আপনাকে বিয়ে করার জন্য, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমার দুটো বোন, আমি ওদের শান্তি চাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ গল্প, এবং এই গল্পের বাকি পার্টটুকু বাকি থাকলো এই কারণে যে এই ভদ্রমহিলা সারা জীবন জুড়েই হয়তো কষ্ট করে যাবেন ওর দুটো বোনের জন্য। এই দুটো বোন যেন এই বড় বোনটাকে মায়ের মতো সম্মান করে, সেটাই আমরা প্রত্যাশা করব। আল্লাহ ওর জন্য নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন। এইরকম একটা পজিটিভ চিন্তা করেই আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করি। আমাদের সামাজিকতার জায়গাটা থেকে আমার জি বলেন। আমি আসলে আমার জীবনে ভাবি না। আমি আমার মার একটু দেখছি তো, একটু ডাকছি। আমার বন্ধুটা আমার জিজ্ঞাসা করে যে আপু মা কেমন ছিল, একটা ছবিও নাই আমার মায়ের। আমি দেখাইতে পারি না, আমি বলতেও পারি না যে এরকম ছিল ওরকম ছিল। আমার ছোট বোনটা আমার মায়ের থেকে বেশি দিনের বুকের দুধও খাইতে পারে নাই। আমার কাছে যখন বলে আমার খুব খারাপ লাগে, যে আমি মনে করি যে আমি কষ্ট করলে আমি তো মা দেখছি, মা ডাকছি, মার আদর পাইছি, আমার দুটো বোন পাই নাই। আমি ফালাই দিলে আমার বোন কই থাকবে, এই চিন্তা করে আমি সারা জীবন কাটাই দিতে পারবো, কিন্তু আমার দুটো বোনের অশান্তি আমার আর ভালো লাগে না। আপনার এই বোনদের প্রতি আপনার যে ভালোবাসাটা সেটা থাকুক, আমি অন্তর থেকে দোয়া করি। আমি আপনার নামটা যেন কি বলতেছিলেন? আসমা। আমার সত্যি আমি যদি মানে অন্তর থেকে চাইতাম যে আপনার এই গল্পটা পুরোটা ভিডিও আকারে ফেসবুক ইউটিউবে আসুক, কিন্তু আমাদের সামাজিকতা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা থেকে আমি সাহসটা পেলাম না একটা কারণে। আমি চাইলেই আপনার আপনার সাথে যোগাযোগ করার জন্য আমি একটা ব্যবস্থা করে দিতে পারি আজকের অনুষ্ঠানের মাধ্যমে, কিন্তু আমি সেটা করব না। কেন করব না জানেন? কারণটা হচ্ছে এখানে যতটা ভালো মানুষ আছে ততটাই খারাপ মানুষ আছে। আপনারা 3টা মেয়ে, আপনাদের সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো কেউ একজন যোগাযোগ করে আপনাদের ভালোর জায়গায় ক্ষতি করে ফেললো, সেটা আমার সারাটা জীবন কষ্টের বিষয় হবে। যেহেতু আপনার অভিভাবক বলতে আসলে কেউই নাই, একমাত্র আল্লাহ ছাড়া আপনার মাথার উপর হাত রাখার মতো কেউ নাই। সুতরাং আপনার মতন যতক্ষণ কথা বলেছি আমি 1 ঘন্টা 1.5 ঘন্টায়, এই 1 ঘন্টা 1.5 ঘন্টায় আমি কথা বলে শুধু এতটুকুই বুঝতে পেরেছি আপনি অত্যন্ত নরম স্বভাবের একটা মানুষ, একেবারে দিন এনে দিন খাওয়া একটা মানুষ। অদ্ভুত রকমের একটা গল্প এই গল্পটা, এবং ওর যদি কোনো ধরনের আপনাদের মধ্য থেকে কেউ যোগাযোগ করে ওর যদি কোনো ক্ষতি করে বা ওর বন্ধুর যদি কোনো ক্ষতি করে, সেটা নিঃসন্দেহে সারাটা জীবন জুড়েই আমি কষ্ট পাবো। আমি সেই জায়গাটা থেকে আমি আপনার সঙ্গে পাবলিকলি যোগাযোগ করার সমস্ত রাস্তা এখানে গোপন রাখতেছি। আমি এটা চাই না। তবে আপনার গল্পটা আমি কেন প্রচার করলাম সেই জায়গাটা যদি আপনি আমাকে প্রশ্নটা করেন, তাহলে আমি গল্পটা প্রচার করেছি শুধু একটা কারণে, সেটা হলো এই গল্পটা শুনে অনেক মানুষ যারা কষ্টে আছে, যারা দুঃখে আছে, তারা তাদের নিজের কষ্টটা ভুলে যাবে, যে তাদের থেকেও অনেক বেশি কষ্টে থাকে মানুষ। আর আরেকটা বিষয় সেটা হলো যে বোন কতটা রহমত হতে পারে, বোন কতটা করতে পারে তার নিজের 2 বোনের জন্য। আপনার বড় ভাইয়ের কি সামর্থ্য নাই আপনাদের পাশে দাঁড়ানোর? না, আমার ভাইও ভাড়া থাকে, কিন্তু আমার ভাবি ভালো না। কিন্তু না থাকুক, কিন্তু অভিভাবক হিসেবে তো পাশে থাকতে পারে। না, একটা প্রবলেম হলে তো পাশে থাকতে পারে, কিছু না কিছু হলে তো পাশে থাকতে পারে। আমি ভাইয়া মরলে মাটির তলে যাবো, আমার ভাইয়ের কোনো টান নেই আমাদের প্রতি। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ করছি আজকের এই জীবন গল্পটা। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আমার আসলে এই গল্পটা প্রচার হলো, বাপ বেঁচে আছেন, ভাই বেঁচে আছেন, তাদের কারোর প্রতি কোনো অভিযোগ নাই, তাদেরও হয়তো নিজের জায়গা থেকে বলার আছে। কিন্তু যত কিছুই বলার থাকুক না কেন, 3টা বোন, একজনের বয়স 24 আর বাকি 2জনের বয়স কত? 13-12 বছর করে বয়স। এই 3টা বোনকে যখন এরকম ফ্যামিলি থাকার পরেও ফ্যামিলি লেস হতে হয় আমাদের সমাজে, এরকম অনেক আছেন, তখন তাদের জীবনের কি অবর্ণনীয় গল্প হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আপনি যে কাজ করেন সেটা সুতা কাটার কাজ, আমাকে বলতেছিলেন অনুষ্ঠান শুরু করার আগে, না? হ্যাঁ, এটা আসলে কি, এটা আমি না ভিডিও আনছি ভাইয়া, কিন্তু এটা না, আমি দেখাতে চাই না আপনার এই ভিডিওগুলো। আপনি শুধু আমাকে একটু মুখে বলেন যে গার্মেন্টস এর কোনো কাজ, সুতা কাটার কোনো কাজ কি? ছোটখাটো, হ্যাঁ, কাপড় তৈরি করার কাজ। কত টাকা পান আপনি কাজ করে? 1000 টাকা প্রতি সপ্তাহে?
মানে মাসে 4,000 টাকা। এই টাকা দিয়ে আপনাদের তিনজনের চলে? চলে না, টানাটানি এখন কিছু তো করার নাই। আর এখন তো আমি কাজে ভালো করে যাইতেও পারি না। আমি লিফটটা আনছি ভাইয়া, ওইটাতে আমার অসুস্থ আপনি? আবারও ধরা পড়ছে আচ্ছা। সমস্যা। এটা ইনফেকশনের কি জানি ধরা পড়ছে। এখন আমি আরো বেশি টেনশনে আছি। এতদিন দেখা গেছে 20-30 হাজার টাকা আমি মানুষের কাছ থেকে খুঁজা মাইয়া ধার হিসেবে অনেক ইটি করে করছি, এখন আর আমারই নাই। আমি দোয়া করি এই অনুষ্ঠানটা শোনার পরে যদি কেউ আপনার এলাকা থেকে হোক বা যদি কেউ আপনার পাশে দাঁড়ায়, সেটা নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার হবে। কিন্তু প্রিয় শ্রোতা এবং দর্শক, আমি আমার জায়গাটা থেকে ওদেরকে পাবলিকলি যে কন্ট্যাক্ট করার যে নাম্বারগুলো দেয়া বা ওনাদের ভিডিও ধারণ করা, সেটা আমি করলাম না একটাই কারণে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেষ করছি আজকের এই জীবন গল্পটা। নিঃসন্দেহে এই জীবন আমাদের কাঙ্ক্ষিত নয়, কিন্তু এই জীবনে আমরা থাকি, এই জীবন থেকে আমরা অনেক কিছু শিখি। নিঃসন্দেহে আসমার জীবন পরিবর্তন হবে, এতটুকু পজিটিভ প্রত্যাশা নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করতে চাই। সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো